গ্রামের মাতবরের বিয়ের প্রস্তাব ঠেকাতে ছেলে করল অবাক করা ঘোষণা। বলল, আম্মু, আমি তোমাকে বিয়ে করব। গ্রামে ছোট্ট সংসার আমার, স্বামী মারা যাওয়ার পর ছেলেকেই ভরসা করে আছি। একদিন গ্রামের মাতবর আমাকে বিয়ের প্রস্তাব দিল। ছেলে সেটা শুনে ক্ষেপে গেল, বাড়ি ফিরে আমাকে টেনে নিয়ে বলল, মা, তুমি আর কাউকে বিয়ে করবে না। আমি তোমাকে বিয়ে করব। আমি জানি এটা পাপ, কিন্তু আমি তোমাকে অন্য কারো হাতে তুলে দিতে পারব না। আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব, সেখানে স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি উঠোনে বসে শাক কুটছিলাম। আমার গ্রামে ছোট্ট সংসার, স্বামী মারা যাওয়ার পর ছেলে বাবুলকেই ভরসা করে আছি। বাবুল এখন বড় হয়েছে, চাষের কাজে সাহায্য করে। বুমা, শোনো, পেছন থেকে ডাক শুনে ঘুরে তাকালাম। গ্রামের মাতবর হাশেম মিয়া দাঁড়িয়ে আছেন। জিবি, আমি উঠে দাঁড়ালাম। তোমার সাথে একটা কথা আছে। হাশেম মিয়া উঠোনে ঢুকলেন। আমি বসতে বললাম। হাশেম মিয়া উঠোনের বেঞ্চিতে বসলেন। বুমা, তোমাকে কষ্ট করে বাঁচতে হচ্ছে, তিনি বললেন। আমি ভাবছিলাম, তুমি যদি আমার সাথে বিয়ে করো, তাহলে তোমার আর কষ্ট করতে হবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। হাশেম মিয়ার স্ত্রী 2 বছর আগে মারা গেছেন, তিনি বয়স্ক, গ্রামের মাতবর। আমি 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 কি বলো বুঝতে পারছিলাম না। তুমি ভেবে দেখো। হাশেম মিয়া উঠে দাঁড়ালেন। কাল আমি আবার আসব। সন্ধ্যায় বাবুল মাঠ থেকে ফিরল। আমি ওকে হাশেম মিয়ার প্রস্তাবের কথা বললাম। শুনে বাবুল ক্ষেপে গেল। তুমি কি বললে তাকে? বাবুল রাগে আমার হাত ধরে টানল। কিছু বলিনি, আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আমার হাত ছাড়। মা, তুমি আর কাউকে বিয়ে করবে না? বাবুল আমার চোখের দিকে তাকাল। আমি তোমাকে বিয়ে করব। আমি বাবুলের মুখের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারছিলাম না। তুই কি বলছিস? আমি জানি এটা পাপ। বাবুল আমার হাত ধরেই রইল। কিন্তু আমি তোমাকে অন্য কারো হাতে তুলে দিতে পারব না। আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব, সেখানে স্বামী স্ত্রী হিসেবে থাকব। তুই পাগল হয়ে গেছিস, আমি রাগে বললাম। আমি তোর মা। আমি জানি মা। বাবুল আমার পাশে বসল। কিন্তু আমি কল্পনাও করতে পারি না তুমি আরেকজনের স্ত্রী হচ্ছ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 19 বছর বয়সী, কলেজে পড়ে। দীপা 12 বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমি কখনো ভুলতে পারব না। সেদিন আমি জানতাম না যে আমার পারিবারিক জীবন চিরতরে বদলে যাবে একটি অদ্ভুত রহস্যের জন্য। সেদিন ছিল বৃহস্পতিবার। স্কুল থেকে ফেরার পথে দীপা হঠাৎ করে একটি পুরনো বাড়ির দিকে আকৃষ্ট হয়ে পড়ল। আমাদের গ্রামের প্রান্তে এই পুরনো বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের লোকজন বলে এই বাড়িতে নাকি অতীতে অনেক অশুভ ঘটনা ঘটেছিল। তাই কেউ এই বাড়ির কাছাকাছিও যায় না। মা, ওই বাড়িটা দেখেছ? দীপা আমার হাত ধরে টানল। হ্যাঁ, দেখেছি। ওখানে যাওয়া নিষেধ, আমি সতর্ক করে দিলাম। কিন্তু আমি দেখলাম ওখানে একটি ছোট মেয়ে জানালা দিয়ে আমাকে ডাকছিল, দীপা বলল। আমি হেসে উড়িয়ে দিলাম, তোমার কল্পনা। ওই বাড়িতে কেউ থাকে না বহু বছর ধরে। বাড়ি ফিরে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল একটি অদ্ভুত শব্দে। কেউ যেন দরজায় আস্তে আস্তে টোকা দিচ্ছে। অনিন্দ তখন গভীর ঘুমে। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ। কিন্তু শব্দটা থামল না। আমি উঠে দরজার কাছে গেলাম। কে? জিজ্ঞেস করলাম। মা, দরজা খোলো। দীপার গলা। আমি দরজা খুলতেই দেখি দীপা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ যেন শূন্য দৃষ্টি। দীপা, এত রাতে উঠে এসেছ কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি দীপা নই, সে বলল। আমি ভয় পেয়ে গেলাম। কি বলছো তুমি? আমি সেই পুরনো বাড়ির মেয়ে। তোমার মেয়ের শরীরে এসেছি, সে একটানা বলে গেল। আমি ভাবলাম দীপা বোধহয় ঘুমের মধ্যে হাঁটছে। আমি তাকে বিছানায় নিয়ে গেলাম। কিন্তু সে ঘুমালো না। আমার নাম মালিকা, সে বলল। আমি 50 বছর আগে সেই বাড়িতে থাকতাম। আমার বাবা আমাকে মেরে ফেলেছিল, কারণ আমি তার গোপন সম্পত্তির কথা জেনে ফেলেছিলাম। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম।
এগুলো কি বলছে দীপা? এগুলো তো সে জানার কথা নয়। আমাকে সাহায্য করতে হবে, সে বলল। আমাকে সেই বাড়িতে নিয়ে যেতে হবে। আমার কবর খুঁজে বের করতে হবে। কি বলছো তুমি? ঘুমাও এখন, আমি বললাম। না, আমি দীপার শরীর ছাড়ব না যতক্ষণ না তুমি আমাকে সাহায্য করবে, সে অদ্ভুত গলায় বলল। আমি অনিন্দকে ডাকলাম। সে ঘুম থেকে উঠে এসে দীপার অবস্থা দেখে হতবাক। পরের দিন সকালে আমরা দীপাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন শারীরিকভাবে সে একদম ঠিক আছে। হয়তো মানসিক চাপ থেকে এমন হচ্ছে কিন্তু দীপার আচরণ দিন দিন অদ্ভুত হতে লাগল। সে কিছু খেতে চাইত না, স্কুলে যেতে চাইত না। শুধু বলতো আমাকে সেই বাড়িতে নিয়ে যাও। একদিন সকালে উঠে দেখি দীপা ঘরে নেই। আমরা সবাই ভয়ে অস্থির হয়ে গেলাম। সারা গ্রামে খোঁজাখুঁজি করলাম। শেষে আমার মনে হলো সে হয়তো সেই পুরনো বাড়িতে গেছে। আমরা সেই বাড়ির দিকে দৌড়ে গেলাম। সত্যিই দীপা সেখানে ছিল। সে বাড়ির পেছনের দিকে একটা জায়গায় মাটি খুঁড়ছিল। দীপা, আমি চিৎকার করে উঠলাম। সে আমার দিকে ফিরে তাকাল। আমি দীপা নই, আমি মালিকা। আর আমি জানি আমার কবর কোথায়। আমরা তাকে থামাতে চাইলাম, কিন্তু সে থামল না। তার চোখে অদ্ভুত দৃষ্টি। অবশেষে সে একটা জায়গায় পৌঁছে গেল যেখানে মাটি খুঁড়তে খুঁড়তে একটা ছোট বাক্স পাওয়া গেল। আমরা সবাই অবাক হয়ে গেলাম। বাক্সটা খুলতেই দেখা গেল তার মধ্যে একটি ছোট মেয়ের হাড়গোড় আর একটি সোনার হার। সাথে একটি চিঠি যেখানে লেখা ছিল, আমি মালিকা। আমার বাবা আমাকে হত্যা করেছে এই সোনার হারের জন্য। এটি আমার মায়ের ছিল। বাবা এটি চুরি করেছিল এবং আমি জেনে ফেলেছিলাম। যে এই চিঠি পাবে দয়া করে আমার হাড়গোড় উপযুক্ত মর্যাদায় কবর দিন। দীপা অজ্ঞান হয়ে পড়ল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ঘণ্টাখানেক পর সে জ্ঞান ফিরে পেলে সে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সে জানতেই না সে কি করেছে। আমরা গ্রামের সবাইকে ডেকে এনে মালিকার হাড়গোড় সৎকার করলাম। তার হার আমরা স্থানীয় মন্দিরে দান করে দিলাম। তারপর থেকে দীপা স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এরপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো আমাদের পরিবারে। এক রাতে আমি স্বপ্ন দেখলাম মালিকা আমাকে বলছে ধন্যবাদ। আমি এখন মুক্ত। কিন্তু আমার বাবার আত্মাও এখনও এই বাড়িতে আটকে আছে। সে তোমাদের ক্ষতি করতে চাইবে। পরদিন সকালে উঠে দেখি দীপার ঘরের দেয়ালে লাল রঙে লেখা, তোমরা আমার মেয়েকে মুক্তি দিয়েছ, এর জন্য তোমাদের মূল্য দিতে হবে। আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম। অনিন্দ বলল, এ নিশ্চয়ই কারো রসিকতা। কিন্তু সেদিন থেকে আমাদের পরিবারে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাতে ঘরের জিনিসপত্র একা একা নড়াচড়া করত। কখনো কখনো অদ্ভুত শব্দ শোনা যেত। অর্ণব একদিন বলল, মা, আমার ঘরে একজন বৃদ্ধ লোক আসে রাতে। সে আমাকে বলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। আমরা স্থানীয় ওঝাকে ডাকলাম। তিনি বাড়ি দেখে বললেন, এখানে একটি দুষ্ট আত্মা আছে। এটি মালিকার বাবার আত্মা। সে প্রতিশোধ নিতে চায়। ওঝা আমাদের একটি উপায় বাতলে দিলেন। তিনি বললেন, তোমাদের সেই পুরনো বাড়িতে যেতে হবে। সেখানে একটি গোপন কক্ষ আছে। সেই কক্ষে পুরনো মালিকের একটি ছবি আছে। সেই ছবি নিয়ে এসে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আমরা জানতাম এটি বিপজ্জনক, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। অনিন্দ, অর্ণব আর আমি সেই পুরনো বাড়িতে গেলাম। আমরা সেখানে ঘুরতে ঘুরতে একটি লুকানো দরজা খুঁজে পেলাম। দরজা খুলতেই একটি অন্ধকার সিঁড়ি দেখা গেল। অনিন্দ টর্চ জ্বালিয়ে আগে আগে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা একটি ছোট কক্ষে পৌঁছালাম। সেখানে অনেক পুরনো জিনিসপত্র ছড়ানো ছিটানো। এর মধ্যে একটি ফ্রেমে বাঁধানো ছবি ছিল একজন বৃদ্ধ লোকের। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল। আমরা ভয়ে চিৎকার করতে লাগলাম। টর্চ নিভে গেল। অন্ধকারে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমরা তাকে থামাতে চাইলাম, কিন্তু সে থামল না। তার চোখে অদ্ভুত দৃষ্টি। অবশেষে সে একটা জায়গায় পৌঁছে গেল যেখানে মাটি খুঁড়তে খুঁড়তে একটা ছোট বাক্স পাওয়া গেল। আমরা সবাই অবাক হয়ে গেলাম। বাক্সটা খুলতেই দেখা গেল তার মধ্যে একটি ছোট মেয়ের হাড়গোড় আর একটি সোনার হার। সাথে একটি চিঠি যেখানে লেখা ছিল, আমি মালিকা। আমার বাবা আমাকে হত্যা করেছে এই সোনার হারের জন্য। এটি আমার মায়ের ছিল। বাবা এটি চুরি করেছিল এবং আমি জেনে ফেলেছিলাম। যে এই চিঠি পাবে দয়া করে আমার হাড়গোড় উপযুক্ত মর্যাদায় কবর দিন। তনিমা অজ্ঞান হয়ে পড়ল।
আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ঘণ্টাখানেক পর সে জ্ঞান ফিরে পেলে সে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সে জানতেই না সে কি করেছে। আমরা গ্রামের সবাইকে ডেকে এনে মালিকার হাড়গোড় সৎকার করলাম। তার হাড় আমরা স্থানীয় মন্দিরে দান করে দিলাম। তারপর থেকে তনিমা স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এরপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো আমাদের পরিবারে। এক রাতে আমি স্বপ্ন দেখলাম মালিকা আমাকে বলছে, ধন্যবাদ, আমি এখন মুক্ত। কিন্তু আমার বাবার আত্মাও এখনও এই বাড়িতে আটকে আছে। সে তোমাদের ক্ষতি করতে চাইবে গি। পরদিন সকালে উঠে দেখি তনিমার ঘরের দেয়ালে লাল রঙে লেখা, তোমরা আমার মেয়েকে মুক্তি দিয়েছ, এর জন্য তোমাদের মূল্য দিতে হবে গু। আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম। প্রতাপ বলল, এ নিশ্চয়ই কারো রসিকতা গু। কিন্তু সেদিন থেকে আমাদের পরিবারে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাতে ঘরের জিনিসপত্র একা একা নড়াচড়া করত। কখনো কখনো অদ্ভুত শব্দ শোনা যেত। অবিক একদিন বলল, মা, আমার ঘরে একজন বৃদ্ধ লোক আসে রাতে। সে আমাকে বলে, আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। আমরা স্থানীয় ওঝাকে ডাকলাম। তিনি বাড়ি দেখে বললেন, এখানে একটি দুষ্ট আত্মা আছে। এটি মালিকার বাবার আত্মা। সে প্রতিশোধ নিতে চায়। ওঝা আমাদের একটি উপায় বাতলে দিলেন। তিনি বললেন, তোমাদের সেই পুরনো বাড়িতে যেতে হবে। সেখানে একটি গোপন কক্ষ আছে। সেই কক্ষে পুরনো মালিকের একটি ছবি আছে। সেই ছবি নিয়ে এসে আগুনে পুড়িয়ে ফেলতে হবে গি। আমরা জানতাম এটি বিপজ্জনক, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। প্রতাপ, অভিক আর আমি সেই পুরনো বাড়িতে গেলাম। আমরা সেখানে ঘুরতে ঘুরতে একটি লুকানো দরজা খুঁজে পেলাম। দরজা খুলতেই একটি অন্ধকার সিঁড়ি দেখা গেল। প্রতাপ টর্চ জ্বালিয়ে আগে আগে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা একটি ছোট কক্ষে পৌঁছালাম। সেখানে অনেক পুরনো জিনিসপত্র ছড়ানো ছিটানো। এর মধ্যে একটি ফ্রেমে বাঁধানো ছবি ছিল একজন বৃদ্ধ লোকের। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল। আমরা ভয়ে চিৎকার করতে লাগলাম। টর্চ নিভে গেল। অন্ধকারে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। কে আমার মেয়ের শান্তি নষ্ট করল? একটি ভারী গলা শোনা গেল। আমরা কাঁপতে লাগলাম। প্রতাপ বলল, আমরা তোমার মেয়েকে শান্তি দিয়েছি। তুমি তাকে হত্যা করেছিলে গু। সে আমার সম্পত্তি চুরি করতে চেয়েছিল, গলাটি বলল। না, সেটা তোমার স্ত্রী ছিল, আমি সাহস করে বললাম। তুমি অন্যায় করেছিলে গু। হঠাৎ আমাদের সামনে একটি ধোঁয়াশা দেখা গেল। সেই ধোঁয়াশা থেকে একটি মুখ আবিষ্কার হল, একজন রাগী বৃদ্ধ লোকের মুখ। আমি তোমাদের ছাড়ব না, সে বলল। হঠাৎ অন্য একটি ধোঁয়াশা দেখা গেল। এটি একটি ছোট মেয়ের আকার নিল। বাবা, তুমি অনেক পাপ করেছ, মেয়েটি বলল। এখন শান্তিতে যাও। না, আমি যাব না, বৃদ্ধ লোক চিৎকার করে উঠল। তাহলে আমি তোমাকে বাধ্য করব, মেয়েটি বলল। দুটি ধোঁয়াশা একসাথে মিশে গেল। একটি তীব্র আলো চমকে উঠল। আমরা চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পরে যখন চোখ খুললাম তখন দেখি কক্ষটি খালি। শুধু সেই ফ্রেমে বাঁধানো ছবিটি মেঝেতে পড়ে আছে। প্রতাপ ছবিটি তুলে নিল। আমরা দ্রুত বাড়ি ফিরে এলাম এবং ওঝার নির্দেশ মতো ছবিটি আগুনে পুড়িয়ে ফেললাম। সেই রাত থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তনিমা স্বাভাবিক জীবনে ফিরে গেছে। অবিক আর কোনো বৃদ্ধ লোককে দেখে না। কিন্তু মাঝে মাঝে যখন রাতে আমি জানালার পাশে দাঁড়াই, তখন দূরে সেই পুরনো বাড়ির দিকে তাকালে মনে হয় কেউ যেন জানালা দিয়ে হাত নেড়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর থেকে আমাদের গ্রামে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। সেই পুরনো বাড়িটি এখন খালি পড়ে আছে, কিন্তু গ্রামের লোকেরা আর সেটাকে ভয় পায় না। এখন সবাই জানে মালিকা এবং তার বাবা উভয়েই শান্তি পেয়েছে। আমার পরিবার এই অভিজ্ঞতা থেকে শিখেছে যে অতীতের পাপ লুকিয়ে রাখা যায় না। একদিন না একদিন সত্য প্রকাশ হয়েই। আর যখন কেউ অন্যায় করে তার শাস্তি সে পায়, এই জীবনে না হোক, মৃত্যুর পরেও। আমার মেয়ে তনিমা এখন অনেক বড় হয়েছে। সে যখনই সেই ঘটনার কথা মনে করে তখন বলে, মা, আমি মনে করতে পারি না কি হয়েছিল। কিন্তু আমার মনে হয় মালিকা আমাকে বেছে নিয়েছিল কারণ আমরা সাহায্য করতে পারব গো। এখন আমি যখনই কোনো পুরনো বাড়ি দেখি, আমি ভাবি এর মধ্যে কত রহস্য লুকিয়ে আছে। কত অজানা গল্প, কত অশ্রু, কত হাসি। প্রতিটি বাড়ির নিজস্ব একটি ইতিহাস আছে, একটি গল্প আছে। আর কখনো কখনো সেই গল্পগুলো বের হয়ে আসতে চায়, শোনাতে চায় নিজেদের কথা। এই ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। এমন একটি অভিজ্ঞতা যা আমি কখনো ভুলতে পারব না।
এমন একটি অভিজ্ঞতা যা আমাকে শিখিয়েছে যে এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমরা বুঝতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। আমার গল্প এখানেই শেষ। আশা করি আপনারা উপভোগ করেছেন। কিন্তু মনে রাখবেন, পুরনো বাড়িগুলোর কাছাকাছি গেলে সাবধানে থাকবেন। কখনো জানি না, কোনো আত্মা আপনার সাহায্য চাইতে পারে।